নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত দিল্লি থেকে সরাসরি নোটিশটা এলো নবান্নের 13 তলায়। আমি আজকের এই প্রতিবেদন যখন পেশ করছি তার আগে যে 10 পাতার নোটিশটা শেষ পর্যন্ত সার্ভিসড হয়েছে, অর্থাৎ মেইলে পাঠানো হয়েছে দিল্লি থেকে ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েটস থেকে, সেই চিঠিটা এসে নবান্নের মেইলে প্রবেশ করেছে, যেখানে সরাসরি সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া নিয়ে এই সরকারের প্রতারণাকে প্রচণ্ড কঠোরতম ভাষায় তারা একদম চ্যালেঞ্জ করেছেন সরাসরি রাজ্য সরকারকে, এবং অবশ্যই একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। অ্যাটলান্টিস 43 পৃথ্বীরাজ রোড, সেকেন্ড ফ্লোর। সংস্থার নাম, মানে সংস্থা বলতে ল অ্যাসোসিয়েটস, ফার্মের নাম হচ্ছে ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েটস, অ্যাডভোকেটস অন রেকর্ড, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তারা চিঠি দিচ্ছেন মনোজ পান্তকে এবং প্রভাত কুমার মিশ্রকে, চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে। আমি চিঠিটা, মানে এই নোটিশের কপিটা সংগ্রহ করলাম। 10 পাতার এই নোটিশটা আমি 3 বার পড়েছি প্রতিবেদন পেশ করার জন্য। আমি তার কারণ, এর আগেও একাধিক এই লিগ্যাল নোটিশ আমি পড়েছি, অন্যান্য সংগঠন যেগুলো পাঠিয়েছে সেগুলোও পড়েছি, কিন্তু এই চিঠির নেচারটা একটু অন্য ধরনের। আমি সেটাই আজকে সংক্ষেপে ব্যাখ্যায় যাব। কিন্তু দিল্লির সংস্থা কেন? দিল্লির একটি সংস্থাকে, দিল্লির একটি ল ফার্মকে দিয়ে চিঠিটা পাঠানো হয়েছে। মনোজ পান্ত এবং প্রভাত কুমার মিশ্র দুজনকে পাঠানো হয়েছে, অর্থাৎ বকলমে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। এই চিঠি পাওয়ার পর রাজ্য সরকারে কি উদ্বেগ বাড়বে? না, অবশ্যই বাড়বে। কেন বাড়বে আমি সেটা সংক্ষেপে ব্যাখ্যায় যাব। কিন্তু দিল্লির ফার্ম কেন? কলকাতার আইনজীবীরা লড়ছেন। কলকাতার আইনজীবী, এখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন, আইনজীবী ফিরদৌস শামীম আছেন, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আছেন, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আছেন। এরা সবাই প্র্যাকটিক্যালি ডিএ মামলাটা নিয়ে কখনো বিভিন্ন সময়ে সুপ্রিম কোর্টে দৌড়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে দৌড়েছেন, সেগুলো আমরা জানি, নতুন করে বলার দরকার নেই। কিন্তু আজকে এই নোটিশটা পাওয়ার পর যখন আমি দেখলাম যে দিল্লির একটি নির্দিষ্ট ফার্ম থেকে চিঠিটা ল ফার্ম থেকে পাঠানো হয়েছে, এই চিঠির টুইস্টটা কিন্তু একটু অন্যরকম, এবং সরকারকে কিন্তু পরিষ্কার আষ্টে পৃষ্ঠে বাঁধা হয়েছে। আমি ডিটেলসটা সমস্তটা ব্যাখ্যায় যেতে পারবো না, কারণ 10 পাতার নোটিশটা প্রত্যেকটা প্যারাগ্রাফে এমন এমন শব্দ লেখা আছে যেটা সরকারকে আগামী দিনে ভাবাতে বাধ্য হবে। আমি সমস্ত ব্যাখ্যাটায় পরবর্তীকালে যাব, কিন্তু আজকে আমি পরিষ্কারভাবে বলি। শুরুটা হচ্ছে এইভাবে, রেফারেন্স দিয়ে, উইলফুল, ইন্টেনশনাল, ডেলিবারেট অ্যান্ড কন্টিনিউয়াস disobedience and violation of the Solomon Order dated 16th May 2025, passed by the Honorable Supreme Court of India in special leave petition to such and such. এইটা হচ্ছে প্রথম পাতা। আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। 6 নম্বর পাতার মানে, এবং এই যে নোটিশটা পাঠিয়েছেন চন্দ্রশেখর এ চাকলাবি ফর ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েটস অ্যাডভোকেটস। আমি কিছুদিন আগে এর সঙ্গে কথা বলছিলাম, আর ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক, তাঁর সঙ্গে আমি কথা বলছিলাম। বললেন যে দেখুন, ভাস্করবাবু বলছেন, দেখুন আমরা সর্বোচ্চ পর্যায়ে যে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করার আমরা সমস্ত প্রস্তুতি নিচ্ছি। শর্মাবাবু, আমি প্রকাশ্যে সমস্ত কিছু আপনাদের বলছি না। এখানে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এরা আছেন, ওরাও দিল্লিতে কোঅর্ডিনেট করছেন। কিন্তু দিল্লির সর্বোচ্চ পর্যায়ের আইনজীবী যারা আছেন তাদের আমরা ডেপুট করছি এই ডিএ মামলায়। তার জন্য যা খরচ হবে আমরা খরচ করব। আমরা সর্বাত্মক প্রস্তুতির দিকে যাচ্ছি, সেটা বোঝাই যাচ্ছে। মানে 1 মাসের পর 4 তারিখ, আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, আগের দিন দুপুরে 2 ঘন্টার জন্য কর্মবিরতি সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি অফিসে একসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চ উভয় তরফ থেকে একসঙ্গে যৌথভাবে হয়েছে, অর্থাৎ বাম ডান মধ্য সবাই মিলে এটা হয়েছে। 9 তারিখ অল ইন্ডিয়া স্ট্রাইকের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে এই ডিএ মামলার ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চ তার সাপোর্ট দিয়েছেন। তারপরে 21শে জুলাই শহীদ দিবস পালন করবেন তারা তাঁদের মতো করে, অর্থাৎ সরকারি কর্মচারীদের কীভাবে শহীদ করা হচ্ছে সেটা নিয়ে তারা শহীদ মিনার ময়দানে শহীদ দিবস পালন করবেন। সরকারি কর্মচারীদের যেভাবে শহীদ করছে এই প্রতারক রাজ্য সরকার, শুধু রাজ্য সরকার বলাটা উচিত না। আর 28শে জুলাই তারা কিন্তু নবান্ন অভিযানে ডাক দিয়েছেন, সারা পশ্চিমবঙ্গ থেকে সবাইকে একজোট করার পরিকল্পনা নিয়েছেন। আরও বেশ কিছু কর্মসূচি আছেন, আমি সেগুলোকে অফিসিয়ালি বলছি না, একান্তে আলাপচারিতে আমি সেগুলো জেনেছি। আমি এই পার্টিকুলার ব্যাপারে আমি যেটা দিল্লি ল ফার্ম চন্দ্রশেখর এ চাকলাবি পাঠিয়েছেন, আমি তার টেক্সটায় 6 নম্বর পাতার
একটি নির্দিষ্ট প্যারাগ্রাফ আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। কঠোরতম ভাষা তারা প্রয়োগ করেছেন এবং সরাসরি যেভাবে অ্যাকিউজ করেছেন, এটাই আলটিমেটলি সুপ্রিম কোর্টে গিয়ে কন্টেম্পট কেস যখন ফাইল হবে তখন ঠিক তার সময় তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই নোটিশটা তার সঙ্গে জয়েন করে দেওয়া হবে এবং মানে এই নোটিশটাকেই বেসিক, সরকারকে নোটিশ না দিলে তো মামলা করা যায় না, ফলত স্বাভাবিকভাবে সেই নোটিশের একটা অঙ্গ। 6 নম্বর পাতায় এই ল ফার্ম লিখছে, ইট ইজ a matter of deep regret that despite such specific directions having been passed by the Honorable Apex Court directing release at least 25% of the amount due and payable to all employees in terms of the judgment dated 20th May 2022 passed in WPST number 102 of 2020, and despite lapse of the time stipulated in the Solomon order for release of such payment, till date not a single penny, till date not a single penny has been paid to any of the employees in adherence to the directions passed by the Honorable Supreme Court of India. On the contrary, it has recently come to the knowledge of our client that a purported miscellaneous application has been taken out before the Honorable Apex Court. আমি এই লাইনটা আরেকবার পড়ব, বুঝে দেখুন যে এই যে স্পেশাল লিভ পিটিশন বা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে রাজ্য সরকার পিঠ বাঁচানোর জন্য একটা শয়তানির জন্য একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে না, সেইটার রেফারেন্সে বলছি। অন দ্য কন্ট্রারি, ইট হ্যাজ রিসেন্টলি কাম টু দ্য নলেজ অফ আওয়ার ক্লায়েন্ট দ্যাট আ purported miscellaneous application has been taken out before the Honorable Apex Court at our behest and instance in an utter desperation to evade the specific directions passed by the Honorable Court. মানে এটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্ট করা হচ্ছে, at your behest and instance in an utter desperation to evade the specific directions passed by the Honorable Court. অর্থাৎ আদালত অবমাননাটা কোন পর্যায়ে কোন স্তরে নিয়ে গেছে একটা সরকার, একটা টাকাও পেমেন্ট হয়নি, উল্টেই মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে একটা ডেসপারেট অ্যাটেম্প্ট মানে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ভায়োলেট করার জন্য। আমার খালি মনে হচ্ছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তাদের সবাইকে এইভাবে প্রতারিত করে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কী পাচ্ছেন, এটা আমাকে ভাবিয়েছিল। কিন্তু আমার খালি বারবার মনে হচ্ছিল যে প্রত্যেকটি সরকারি কর্মচারী সংগঠন কি একইভাবে ঝাঁপাবে? একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান এর আগে কন্টেম্প নোটিশ 27 তারিখ রাত্রিবেলা পাঠিয়েছিল আমরা জানি, পরবর্তীকালে আরেকটি সংগঠন পাঠিয়েছিল এবং সংগ্রামী যৌথ মঞ্চ কবে পাঠাচ্ছে সেদিকে আমার নজর ছিল। আমি তারপর যখন বুঝলাম যে এটা দিল্লি থেকে ভাস্করবাবুরা প্ল্যানিং করছেন, তার পেছনে একটা পরিকল্পনা আছে, আমি সেটা আপনাদের কাছে প্রকাশ্যে বলবো না, কিন্তু পরবর্তীকালে বলবো যে দিল্লির সর্বোচ্চ পর্যায়ের আইনজীবীদের পরামর্শ নিয়ে এই 10 পাতার নোটিশটা কিন্তু ড্রাফটিং হয়েছে। যারা সরকারি কর্মচারী, বহু মানুষ আমাদের দফতরে ফোন করেন, 86 বছরের বৃদ্ধ ফোন করেন। গতকাল এক ভদ্রলোক ফোন করে বলছেন 2013 সাল থেকে 9 বছর লড়াই করে আমি শেষ পর্যন্ত জানেন পেনশনটা পেয়েছি। শেষ পর্যন্ত 9 বছর কোর্টের পেছনে দৌড়তে হয়েছে, হাইকোর্টে দৌড়তে হয়েছে, কি নাম 47টা ব্ল্যাঙ্ক কাগজে সই করিনি। ফুড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর ছিল ভদ্রলোক, তো প্রচুর তথ্য পাই। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এক ভদ্রলোক বলছেন দিনের পর দিন পেনশনারকে 4 বছর হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে শেষ পর্যন্ত পেনশন আদায় করেছি। আপনাদের কাছে আমার এই প্রতিবেদন পেশ করার সময় বারবার বলছি, আমাদের দফতরে আপনারা অনেকে ফোন করেন, ফোন ধরতে পারি না, আমি কিন্তু ঘুরিয়ে প্রত্যেককে ফোন করার চেষ্টা করি। নির্দিষ্টভাবে এই সরকার প্রতারক, চোর, শয়তান সরকারের দ্বারা আপনারা যদি কোনো জায়গায় প্রতারিত হন, সরকারি কর্মচারীরা, আন্ডারটেকিং, পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, যে কোনো জায়গায় আপনাদের হেলথ স্কিমে যদি প্রতারিত হন, আপনারা পেনশনের ক্ষেত্রে যদি প্রতারিত হন, নির্দিষ্ট তথ্য দিয়ে আমাদের কাছে পাঠাবেন। এগুলি মানুষের কাছে তুলে ধরা দরকার, তার কারণ এই প্রতারণাটা কিন্তু সামাজিকভাবে মানে দিস এ ক্রিমিনাল অফেন্স আমার মনে হয়েছে। এটা নিয়ে চর্চা হয় না, আলোচনা হয় না, এটা টকশো হয় না, কিন্তু মানুষের এই মানুষের যেই প্রতারিত হওয়ার ঘটনাগুলো সর্বোচ্চ স্তরে সবার জানা দরকার। যাই হোক, ধন্যবাদ জানাবো সংগ্রামী যৌথ মঞ্চকে এই ধরনের করো, মানে আমি প্রত্যেকটা প্যারা আপনাদের কাছে পড়তে পারতাম, অনেক সময় লাগে, সেই জন্য আমি পড়লাম না। কিন্তু আমি এই কন্টেম্পট অর্ডারটার ব্যাপারে আমি সরাসরি ভাস্করবাবুকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম,
কিন্তু যে কোনো কারণেই হোক তিনি ব্যস্ত রয়েছেন নানান মিটিংয়ে। তার আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, আমি তাঁকে সরাসরি যোগাযোগ করতে পেরেছিলাম এবং আমার এই কন্টেম্প নোটিশ যেটা দিল্লি থেকে শেষ পর্যন্ত এসছে, এই পুরো বিষয়টা সংক্ষেপে বিক্রমবাবু আমাকে ব্যাখ্যা করে যা জানালেন সেটা আমি আপনাদের এই মুহূর্তে শোনাবো। নমস্কার বিক্রম দা, সন্ময় বলছি। হ্যাঁ সন্ময়বাবু বলুন। হ্যাঁ বলছি, শেষ পর্যন্ত ডক্টর মনোজ পান্ত আর প্রভাত কুমার মিশ্র অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্টকে একটা কন্টেম্প চিঠি পাঠানো হলো প্র্যাকটিক্যালি, উইলফুল ইন্টেনশনাল ডেলিবারেট কন্টিউমেসিয়াস disobedience and violation of the Solomon order dated such and such. আমি দেখছি ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েটস অ্যাডভোকেটস অন রেকর্ড সুপ্রিম কোর্টে তাঁরা চিঠিটা পাঠাচ্ছেন অন বিহাফ অফ সংগ্রামী যৌথ মঞ্চ। একটু ঘটনাটা ব্যাখ্যা করবেন? ধর্মপ্রকাশ ল অ্যাসোসিয়েট সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট অন রেকর্ড, আর এই জন্য তারা এই কন্টেম্প নোটিশটা অফিসিয়ালি, যেহেতু তিনি অ্যাডভোকেট অন রেকর্ড ওই ফার্ম, সেই জন্য তারা এই কন্টেম্প নোটিশটা পাঠিয়েছে। যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে চলছে সেহেতু ওনারা পাঠিয়েছে। মানে শটান দিল্লি থেকে একদম নবান্নকে মানে শোকজ প্র্যাকটিক্যালি। কন্টেম্প নোটিশ যদি ফলো না করে তাহলে ডেফিনেটলি আমরা কন্টেম্প পিটিশন ফাইল করার দিকে আমরা এগোবো। আপনি তো সংগ্রামী যৌথ মঞ্চ করার পর একটু সময় দিতে হয় আর কি, এটাই নিয়ম। হ্যাঁ, আপনারা কি 14 তারিখে পরই সরাসরি সুপ্রিম কোর্টে কেসটা ফাইল করবেন এই নোটিশের প্রেক্ষিতে? আমরা 14 তারিখের পরে সেরকমই চিন্তা ভাবনা আছে। 4 তারিখে মামলাটা উঠবে, আমরা সেটা কোর্টের দৃষ্টি আকর্ষণ করব। যদি সেরকম বুঝি আমরা ডেফিনেটলি অ্যাডভোকেট অন রেকর্ড যিনি আছেন তাদের সাথে কথা বলে আমরা কন্টেম্প পিটিশনও ফাইল করতে পারি। আমার শুধু শেষ প্রশ্ন আপনাদের কাছে, যে এই কন্টেম্প নোটিশের মধ্যে আমি দেখলাম এই ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েটসের তরফ থেকে যেটা নবান্নকে পাঠানো হয়েছে সেখানে পরিষ্কারভাবে আপনারা সাংঘাতিকভাবে লিখেছেন, নট এ সিঙ্গল পেনি হ্যাজ বিন পেড টু এনি অফ দ্য এমপ্লয়িজ ইন অ্যাডহেরেন্স টু দ্য ডিরেকশনস পাস বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। মানে একদম স্ট্রেট কাট হিট করছেন আপনারা নবান্ন। দেখুন, সুপ্রিম কোর্টের অর্ডারের আমরা মনে করছি ইট ইজ অ্যান অ্যাবসলিউট ভায়োলেশন। ভায়োলেশন ইন ইটস এন্টায়ারিটি। ধরুন 25% দিতে বলেছে, তারা যদি ধরুন 10% দিত তাহলে পার্ট ভায়োলেশন হতো। আমরা বলছি যে ভায়োলেশন ইন ইটস এন্টায়ারিটি, অ্যাবসলিউট ভায়োলেশন। বুঝতে পেরেছি। মানে অ্যাবসলিউট ভায়োলেশন হয়েছে, সেটা আপনারা করছেন। হ্যাঁ, এইটা আমাদের মানে নোটিশের মোটিভ, মানে নোটিশটা দেওয়ার যে এসেন্স থাকে সেইটা। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে আমার রয়েছে, এই প্রেক্ষিতেই রয়েছে যে একাধিক প্রতিষ্ঠান তারা কন্টেম্প নোটিশ পাঠাচ্ছেন, সংগ্রামী যৌথ মঞ্চ অবশ্যই তার মধ্যে অন্যতম। যখন কন্টেম্প কেসটা মানে ধরুন শুরু হবে, সেক্ষেত্রে কি মানে 3টে সংগঠনই যদি মামলা করে, 3টে সংগঠনের মামলা কি একটা বেঞ্চই হবে না? মানে বেঞ্চ না, যে কোর্টে অর্ডার হয় সেই কোর্টেই কন্টেম্প হয়। মানে যে কোনো মানুষ অ্যাগ্রিড কন্টেম্প পিটিশনের জন্য তিনি মামলা করতে পারেন, এরকম এসেন্স নয় যে তিনি মামলায় পার্টি থাকতে পারেন কি না। যদি কন্টেম্পের অর্ডার ভায়োলেশন হয় যে কেউ সেটা কোর্টের নজরে আনতে পারে। এক্স্যাক্টলি, আমি দেখছিলাম সেটা আপনারা মানে সেই জায়গাটা উল্লেখ করেছেন। মানে যে কেউ, আমিও যদি সরকারি কর্মচারী হই আমিও কন্টেম্প নোটিশ যেতে পারি, কেসে যেতে পারে, কারণ অর্ডারটা তো সবার জন্যই অর্ডারটা। আপনারা কি সরাসরি জাস্টিস করলের বেঞ্চে মুভ করবেন নাকি না এটা সুপ্রিম কোর্টে? না, কন্টেম্প পিটিশন এরকম কারোর ইচ্ছেতে মুভ হয় না। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যেটা আছে সেইভাবেই মুভ হয়। যদি এক্সিস্টিং যিনি বিচারপতি রয়েছেন তিনি যদি রায় দিয়ে থাকেন, সেই রায়ের জন্য সেই বিচারপতির ঘরেই ওটা মুভ হবে। আর যদি কন্টেম্প যদি সেই বিচারপতি না থাকেন তখন অন্য ঘরে হয়। এটাই সিস্টেম সুপ্রিম কোর্টের, এটা নর্মাল সিস্টেম, সেটাই হয়। জাস্টিস করলের বেঞ্চ বোধহয় 14 নম্বর ঘরে না সুপ্রিম কোর্টে? না, এর ঘরগুলো এরকম বলা সম্ভব না, সেটা এক এক দিন এক এক সময় বদলে যায়। অন্য ঘরে থাকে বা এই ঘরে থাকে, সেটা বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ হতেই থাকে। ওটা ওরকম ভাবে পার্মানেন্ট বলা সম্ভব না। আর শেষ প্রশ্ন, যে 4 তারিখ যে ফাইনাল হিয়ারিংটার ডেট মেনশন আছে, মানে স্পেসিফাইড আছে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলা সংক্রান্ত শুনানি, তার আগেই কি কন্টেম্পটের এটা শুনানি হয়ে যাবে নাকি তারপরেও শুনানি? না, কন্টেম্প পিটিশন হলে 4 তারিখ যখন ফিক্সড আছে, যদি আমরা ফাইল করব সিদ্ধান্ত নিই, সেটি যদি ফাইল করি তাহলে সেই দিন শুনানি হবে, বা যদি
সুপ্রিম কোর্ট যখন দেখবে যে অর্ডার হ্যাজ বিন ভায়োলেটেড, কি পদক্ষেপ নেয় সেই বুঝে আমরা তখন কন্টেম্প ফাইল করবো। সেটা তারপরেও শুনানি হতে পারে বা ওই দিনও শুনানি হতে পারে। তারপরেও শুনানি হতে পারে। হ্যাঁ, কন্টেম্পের চেয়ে সেই এটা আলাদা। ওই দিনই, এবং আপনার ধারণা যে ওটা আলটিমেটলি জাস্টিস কারোলের বেঞ্চেই পড়বে, তাই তো? আমার যা অভিজ্ঞতা তাতে করে সাধারণত এই বেঞ্চেই পড়া উচিত। অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।